ওহ, আমি তো ভিডিও স্টার্ট করতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমরা আবার একটু করি। এটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স স্টার্ট করবো আজকে। সো নিউক্লিয়ার ফিজিক্স এর আগে এএস এর রেডিও অ্যাক্টিভিটি থেকে একটু রিভিউ করতেছি। সো ফার্স্ট হচ্ছে রাদারফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। ওকে, so in the time of the experiment Rutherford did not know about the structure of alpha particle. হ্যাঁ, কেউ জানতো না। তো বাট এটা জানতো যে এটা পজিটিভলি চার্জ। এটা এই পজিটিভলি চার্জ বোঝার জন্য কিন্তু এটার স্ট্রাকচার জানার দরকার নাই। যেমন আমরা জানি যে পজিটিভলি চার্জ হিলিয়াম নিউক্লিয়াসে দুইটা প্রোটন আছে। হ্যাঁ, নিউক্লিয়াস ইজ বেসিক্যালি পজিটিভলি চার্জ, রাইট? কারণ এখানে প্রোটন থাকবে। চার্জ পার্টিকেল বলতে এখানে প্রোটনই থাকবে, ইলেকট্রন তো আর থাকবে না। সো পজিটিভলি চার্জ। কিন্তু এখানে কয়টা প্রোটন আছে, কয়টা নিউট্রন আছে, তারপর এটা কি আসলে একটা নিউক্লিয়াস কিনা, এটা কিসের নিউক্লিয়াস, হিলিয়ামের নিউক্লিয়াস, এত কিছু কিন্তু জানার দরকার পড়ে না। ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য নেচার অফ দ্য চার্জ, তোমাকে জাস্ট কি বলা যায়, কোনো নেগেটিভলি চার্জ কোনো একটা ম্যাটেরিয়ালের সাথে এটাকে ইন্টারাকশন দেখতে হবে, দ্যাটস ইট। কোন একটা ইলেকট্রিক ফিল্ড এটা ইন্টারাকশন দেখতে হবে, ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড পজিটিভ। হ্যালো, হঠাৎ করে আবার ডিসকানেক্ট হয়ে গেল। আমি হটস্পট কানেক্ট করি। ইন্টারনেট কানেকশন এতবার বললাম, কি সমস্যা হচ্ছে বুঝলাম না। মোস্ট প্রবাবলি উত্তরায় ইন্টারনেট কেবল গুলা, আমার কাছে তাই মনে হলো আর কি, যে ইন্টারনেট কেবল বা এই যে উপরে যত ওভারহেড কেবল যত ছিল, হ্যাঙ্গিং কেবল আর কি, এগুলাকে মনে হয় এখন করে ফেলতেছে ওরা। ইন্টারনেট কেবল গুলোকে মোস্ট প্রবলি ওরা আন্ডারগ্রাউন্ড কোনো একটা পাইপলাইন দিয়ে নিয়ে যাচ্ছে আর কি। সো এই জন্য ইন্টারনেট কানেকশন নিয়ে রিসেন্টলি বেশ প্রবলেম ফেস করতেছি। মনে হয় কেবল টেবল বিয়ে করে ফেলতেছে, ডিসকানেক্ট মোবাইল ডাটা ইউজ করেন? হ্যাঁ, মোবাইল ডাটা ইউজ করতেছি। মোবাইল ডাটা ইউজ করলে সমস্যা হচ্ছে মোবাইলের চার্জ খুব তাড়াতাড়ি ড্রপ করে আর কি। আচ্ছা, যাই হোক, মোবাইল ডেটাও ঠিক নাই, বুঝি না। আমরা কর্পোরেট সিম ইউজ করি, আমাদের তো যে স্কুল থেকে আবার তোমার দিছে, পোস্ট পেইড ইন্টারনেট সিম দিয়ে দিছে। যাই হোক, ওটা ইউজ করার পরেও মাঝে মাঝে প্রবলেম ফেস করি। বাংলাদেশে আসলে সবকিছুই আনপ্রেডিক্টেবল। আচ্ছা, তো যেটা ডিসকাস করতেছিলাম, তো ইলেকট্রিক ফিল্ডে যদি আমরা আলফা পার্টিকেল প্লেস করি তাহলে এটার ইলেকট্রিক নেচার সম্পর্কে আমরা জেনে যাব, যেটা পজিটিভ চার্জ নাকি নেগেটিভ চার্জ। এটার জন্য কিন্তু আমার অ্যাটমিক স্ট্রাকচার জানার কোনো দরকার নেই। তো যাই হোক, হি নিউ দ্যাট আলফা পার্টিকেল ওয়াজ পজিটিভলি চার্জড। এখন ইট ইজ ডিফ্লেক্টেড ফ্রম দ্য গোল্ড ফয়েল, তার মানে অবভিয়াসলি এটা কি হবে, এটা সেম নেচারের হতে হবে, লাইক চার্জেস রিপেল, রাইট? সো ওইটার বেসিসে হচ্ছে আমরা জানতে পারলাম যে নিউক্লিয়াস ইজ পজিটিভলি চার্জড। তো এই ছিল আইডিয়া। তারপর নেক্সট, সাব অ্যাটমিক পার্টিকলস, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। যাই হোক, এখানে ওই যে এই টেবলে তাদের রিলেটিভ চার্জ দেয়া আছে, এটা যে +1 -1, এটা হচ্ছে বেসড অন এলিমেন্টারি চার্জ। এলিমেন্টারি চার্জ কি? এলিমেন্টারি চার্জ হচ্ছে চার্জ অফ এন ইলেকট্রন, না? ওই যে দেখো, এখানে আবার এটাকে ইলেকট্রনিক চার্জ বলছে। চার্জ ইজ মেজার্ড ইন টার্মস অফ দ্য ইলেকট্রনিক চার্জ, E is equal to 1.6 into 10⁻19 কুলম। দ্যাট ইজ দ্য চার্জ অফ এন ইলেকট্রন। ইলেকট্রনের যে চার্জ, সেই চার্জকে আমরা এলিমেন্টারি চার্জও বলি। হ্যাঁ, কারণ এর থেকে ছোট আর কোনো চার্জ হয় না। সো দ্যাট ইজ দ্য স্মলেস্ট ইউনিট, স্মলেস্ট ডিভিশন অফ চার্জ। সো এলিমেন্টারি চার্জ। সো এলিমেন্টারি চার্জের বেসিসে প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের চার্জ দিয়ে দিল। আচ্ছা, তারপর ম্যাস হচ্ছে বেসিক্যালি এটা রিলেটিভ অ্যাটমিক ম্যাস। তারপর ওয়্যার ফাউন্ড আছে, যাই হোক এগুলো গেল। তারপর কেমিক্যাল এলিমেন্টস সিম্বল। আচ্ছা, তোমাদের মেবি কেউ কেউ এটা ওই যে নিউক্লিয়ন নাম্বার আর ম্যাস নাম্বার নিয়ে ঝামেলা হয় আর কি। এটা নিয়ে কি কারো কোনো ঝামেলা আছে এখনো? নিউক্লিয়ন আর ম্যাস নাম্বার সেম থিং। হ্যাঁ, যেটা ম্যাস নাম্বার সেটাই নিউক্লিয়ন নাম্বার। এখানে নিউক্লিয়ন মানে হচ্ছে
the subatomic particles of which the nucleus is made of. Nucleus is made of neutrons and protons, right? So এই দুইটা মিলেই হচ্ছে, এগুলোই হচ্ছে নিউক্লিয়ন্স। হ্যাঁ, সো নিউক্লিয়ন নাম্বার ইজ বেসিক্যালি ম্যাস নাম্বার। আবার এটা ম্যাস নাম্বার কেন বলতেছি, কারণ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে সাব অ্যাটমিক পার্টিকেল গুলো আছে সেগুলোর টোটাল ম্যাসটাই হচ্ছে আমার নিউক্লিয়াসের ম্যাস, রাইট? আর অ্যাট দ্য সেম টাইম একটা অ্যাটমের যখন আমরা ম্যাস নাম্বার বলি, অ্যাটমের ম্যাস কোথায় থাকে? অ্যাটমের ম্যাস কিন্তু নিউক্লিয়াসে থাকে। তো যখন আমরা নিউক্লিয়ন গুলো, when we measure the mass of the nucleons, that means protons and neutrons inside the nucleus, we get the mass of the whole atom as well. কারণ এর বাইরে নিউক্লিয়াসের বাইরে কিন্তু অ্যাটমের বেসিক্যালি কোনো ম্যাস নাই, অলমোস্ট ম্যাস নাই আর কি, নেগলিজিবল ম্যাস। ইলেকট্রন ম্যাস যদি কনসিডার করি তাহলে যেটা হচ্ছে নেগলিজিবল ম্যাস, ইলেকট্রনের ম্যাস অলমোস্ট নাই, অলমোস্ট জিরো। সো ম্যাস নাম্বার নিউক্লিয়ন নাম্বার নিয়ে আশা করি আর কনফিউশন থাকা উচিত না। আচ্ছা, আর আশা করি আইসোটোপ নিয়ে কোনো প্রবলেম নাই। আইসোটোপ নিয়ে প্রবলেম থাকার কথা না, তোমরা কেমিস্ট্রি পড়ে আসছো, আইসোটোপ সমস্যা হওয়ার কথা না। আর নিউক্লাইড is a single type of nucleus with a specific nucleon number and a specific proton number. Nuclide is basically a nucleus, a specific type of nucleus আর কি, যেটাতে একটা স্পেসিফিক নাম্বার অফ, মানে স্পেসিফিক ম্যাস নাম্বার থাকবে, স্পেসিফিক একটা প্রোটন নাম্বার থাকবে। আর আলফা বেটা রেডিয়েশন, বেটা মাইনাস বেটা প্লাস রেডিয়েশন, এখানে মেইন ঝামেলাটা হচ্ছে বেটা মাইনাস এবং বেটা প্লাস রেডিয়েশনের মধ্যে ডিস্টিংগুইশ করাটা। সো বেটা মাইনাস মানে হচ্ছে ইলেকট্রন রেডিয়েশন বেসিক্যালি, হ্যাঁ, ফাস্ট মুভিং ইলেকট্রনস। বেটা মাইনাস ইজ বেসিক্যালি ভেরি ফাস্ট মুভিং ইলেকট্রনস। বেটা প্লাস হচ্ছে ভেরি ফাস্ট মুভিং পজিট্রন। অ্যান্ড এটাও এই চ্যাপ্টার একটা ডিসকাশন ছিল যে ম্যাটার এন্ড অ্যান্টি ম্যাটার, না, সব ম্যাটারেরই কি থাকে, একটা অ্যান্টি ম্যাটার থাকে, তার মানে সব পার্টিকেলের কি থাকবে, অ্যান্টি পার্টিকেল থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে, তোমরা কি জানো কিনা যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে অ্যান্টি ম্যাটার? এটা কি কেউ জানো? সবচেয়ে দামি জিনিস, কিংবা দামি জিনিস ইন টার্মস অফ প্রাইস, ভ্যালু আর কি, হ্যাঁ, প্রাইজের বেসিসে, হ্যাঁ, সবচেয়ে দামি জিনিস হচ্ছে অ্যান্টিম্যাটার। কারণ অ্যান্টিম্যাটার প্রডিউস করতে লাগে, আমি একটা কোথায় যেন একটা পড়ছিলাম আর্টিকেল, যে 1 গ্রাম অ্যান্টিম্যাটার প্রডিউস করতে কত বিলিয়ন ডলার যেন লাগে আর কি, অনেক, মানে ইটস রিয়েলি কস্টলি প্রসেস। সো আর তাছাড়া আরেকটা প্রবলেম হচ্ছে অ্যান্টিম্যাটার খুব বেশিক্ষণ স্টে করে না, কারণ ম্যাটারের সাথে হচ্ছে অ্যান্টিম্যাটার থাকে। অ্যান্টিম্যাটার ইজ লাইক ফিউজ টু দ্য ম্যাটার। সো তুমি যদি এটাকে সেপারেট করে ফেলো, ম্যাটার থেকে এটাকে সেপারেট করে ফেলো, তাহলে এটা ফ্রিলি এক্সিস্ট করতে পারে না বেশিক্ষণ, ইট গেটস অ্যানাইলেটেড, মানে এটা ডিস্ট্রয় হয়ে যায়, কুইকলি ভ্যানিশ হয়ে যায়, বা এটা কোনো একটা ম্যাটারের সাথে অ্যাটাচড হয়ে যায়, ম্যাটারের সাথে কোলাইড করে, ম্যাটার এবং অ্যান্টিম্যাটার কোলাইড করে হচ্ছে দুইটাই কি বলা যায়, ডিউ টু দ্যাট কলিশন বোথ টার্নস ইনটু এনার্জি, বোথ ব্রেকস ডাউন এন্ড বোথ টার্নস ইনটু এনার্জি। সো যাই হোক, এটা কমপ্লিকেটেড ডিসকাশন। তো বেসিক নেচার অফ বেটা প্লাস ডিকে, বেটা মাইনাস ডিকে তো খুব সহজ জিনিস, তোমরা জানো, একটা নিউট্রন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, একটা প্রোটন, একটা নিউট্রন চেঞ্জ হয়ে একটা প্রোটন হয়ে যাবে, বেসিক নেচার আর কি। সো একটা নিউট্রন চেঞ্জেস ইনটু ওয়ান প্রোটন। তো এখন কি হচ্ছে, একটা নিউট্রন একটা প্রোটন হয়ে যাচ্ছে, তাহলে নিউট্রন নাম্বার কমে গেল, একটা নিউট্রন নাম্বার কমে গেল, রাইট? আচ্ছা, নিউট্রন নাম্বার কমে গেল, বাট রিমেম্বার, নিউট্রন নাম্বার কমলেও এখানে কিন্তু নিউক্লিয়ন নাম্বার কমে না, ম্যাস নাম্বার কিন্তু কমে না, কারণ প্রোটন কিন্তু একটা বেড়ে গেল, রাইট? সো ইট কি বলা যায়, ইট ফিলস আপ দ্য ভ্যাকেন্ট প্লেস, হ্যাঁ, ভ্যাকেন্সি ফিল আউট করে ফেলে। সো একটা প্রোটন বেড়ে গেল, সো টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন রিমেইনস দ্য সেম, বাট প্রোটন যেহেতু একটা বেড়ে গেছে, দ্যাট মিনস ইট ইনক্রিজেস দ্য প্রোটন নাম্বার, দ্যাট মিনস পজিটিভ চার্জ ইনক্রিজেস। এখন একটা নিউট্রাল একটা অ্যাটমের মধ্যে বা নিউট্রাল একটা নিউক্লিয়াসের মধ্যে যদি
প্রোটন নাম্বার একটা বেড়ে যায়, তাহলে ডেফিনেটলি ইটস নট নিউট্রাল এনিমোর, ইট বিকামস পজিটিভলি চার্জড। আর সবসময় এটার নেচারটাই হচ্ছে, কোনো রেডিও অ্যাক্টিভ ডিকের নেচার হচ্ছে এটা কি করবে, সবসময় ব্যালেন্স করতে চাইবে, চার্জকে ব্যালেন্স করতে চাইবে, হ্যাঁ, অ্যাটমকে ব্যালেন্স করতে চাইবে। সো ব্যালেন্স করতে চাই সে কি করবে, একটা তো প্রোটন, নিউট্রন চেঞ্জেস ইনটু প্রোটন, সো পজিটিভ চার্জ ইনক্রিজেস। সো তাহলে এই এক্সট্রা পজিটিভ চার্জকে নিউট্রাল করার জন্য এটা কি করবে, একটা ইলেকট্রনও রিলিজ করবে, একটা ইলেকট্রন রিলিজ করে দিবে। সো একটা ইলেকট্রন রিলিজ করে দিলে এই ইলেকট্রনটাই হচ্ছে আমার বেটা মাইনাস, এটা ফার্স্ট মুভিং ইলেকট্রন রিলিজ করবে সে, হ্যাঁ, দ্যাট ইলেকট্রন ইজ দ্য বেটা মাইনাস ডিকে। প্লাস কি থাকবে, একটা ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো থাকবে, কারণ সে একটা ম্যাটার রিলিজ করতেছে। ম্যাটার রিলিজ করতেছে কোনটা, এই যে ইলেকট্রন রিলিজ করতেছে। তো ইলেকট্রন যখন রিলিজ করবে, ইলেকট্রনের সাথে সাথে সে কি করবে, একটা ম্যাটারের সাথে সাথে সে একটা অ্যান্টি ম্যাটারও রিলিজ করবে। অ্যান্টি ম্যাটারটা হচ্ছে ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো। এখানে বোধহয় ইকুয়েশন কোথাও আছে, এই যে দেখো, এটা হচ্ছে ইকুয়েশন। দ্য ইকুয়েশন ফর বেটা মাইনাস ডিকে ইজ 1 নিউট্রন ইজ ইকুয়াল টু 1 প্রোটন প্লাস ইলেকট্রন প্লাস অ্যান্টি নিউট্রিনো। আর কোনো অ্যান্টি ম্যাটারকে সবসময় কি করতে হয়, এই যে এটা হচ্ছে দ্য সিম্বল অফ অ্যান্টি নিউট্রিনো। এখানে দেখো লিখে দিচ্ছে, দেয়ার ইজ আ ব্যালেন্স ইন দ্য ম্যাটার এন্ড অ্যান্টি ম্যাটার দ্যাট ইজ এমিটেড। একটা ব্যালেন্স করবে সবসময়, ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার এমিট করতেছে, সো এটা করে সে ব্যালেন্স করবে। যখন ম্যাটার এমিট করতেছে তখন সাথে সাথে একটা অ্যান্টি ম্যাটারও এমিট করবে, সো দ্যাট বেটা মাইনাস ডিকে, in beta minus decay an anti-neutrino is emitted, and in beta plus decay a neutrino is emitted. So hey, this is the symbol of neutrino, electron neutrino. আর যখন তুমি এটার অ্যান্টি ম্যাটার এক্সপ্রেস করবা, তখন জাস্ট ম্যাটারের সিম্বলের উপরে একটা বার দিয়ে দিতে হবে, একটা ক্যাপের মতো, হ্যাঁ। সো ম্যাটারের যে সিম্বল নিউট্রিনো, নিউট্রিনোর সিম্বলের উপরে জাস্ট একটা বার দিয়ে দিলে সেটা কি হয়ে যাবে, সেটা অ্যান্টি নিউট্রিনো হয়ে যাবে। Okay. আর বেটা বেটা প্লাস ডিকে, এখানে প্রোটন চেঞ্জেস ইনটু প্রোটন ডিকেজ ইনটু আ নিউট্রন। হ্যাঁ, একটা প্রোটন একটা নিউট্রনে চেঞ্জ হয়ে যাবে, 1 proton changes into 1 neutron. সো এটা হচ্ছে বেটা মাইনাস ডিকের উল্টো, অপোজিট ভার্সন আর কি। সো 1 proton changes into 1 নিউট্রন। তাহলে দেখো এখন কি হচ্ছে, আবারও বলতেছে এখানে ম্যাস নাম্বার সেম থাকবে, কারণ প্রোটন কমে গেল, নিউট্রন বেড়ে গেল, টোটাল নিউক্লিয়ন নাম্বার আর ম্যাস নাম্বার রিমেইনস দ্য সেম। ওকে, বাট প্রোটন নাম্বার একটা কমে গেল, তার মানে পজিটিভ চার্জ একটা কমে গেল। দ্যাট মিন্স দ্য নিউট্রাল অ্যাটম টেন্ডস টু বি নেগেটিভলি চার্জড নাও। নিউট্রাল অ্যাটমে পজিটিভ নেগেটিভ চার্জ ব্যালেন্স থাকে, সো এখন পজিটিভ চার্জ একটা কমে যাওয়া মানে হচ্ছে নেগেটিভ চার্জ এখন বেশি, অবভিয়াসলি। সো নেগেটিভ চার্জ বেশি থাকা মানে ইট টেন্ডস টু বি নেগেটিভলি চার্জড। সো এখন এটাকে ব্যালেন্স রাখার জন্য সে কি করবে, একটা নিউট্রনের তো চেঞ্জ হয়ে গেল, এট দ্য সেম টাইম ইট উইল এমিট, ইট উইল রিলিজ আ পজিট্রন, একটা পজিট্রন রিলিজ করবে, ঠিক আছে। একটা পজিট্রন রিলিজ করবে, পজিটিভলি চার্জড ইলেকট্রন, ঠিক আছে। পজিট্রন ইজ অ্যান অ্যান্টি ম্যাটার অফ ইলেকট্রন হুইচ ইজ পজিটিভলি চার্জড। সো একটা ম্যাটার আর অ্যান্টি ম্যাটারের মধ্যে ডিফারেন্স কি, ডিফারেন্স হচ্ছে দে আর সিম্পলি লাইক ক্লোনস। হ্যাঁ, ওই যে আমরা ক্লোন নিয়ে, ক্লোনিং বা এই বিষয়ে সম্পর্কে জানি। সো ক্লোন বেসিক্যালি দে আর ক্লোনস, দেখতে একই রকম, সবকিছু একই রকম, শুধু তাদের নেচারটা একটু ডিফারেন্ট। দুই ভাই যদি ক্লোন হয় তাহলে তাদের সবকিছু একই রকম, দেখতেও একই রকম, সবকিছু একই রকম, জাস্ট হচ্ছে তাদের নেচার হচ্ছে ডিফারেন্ট। লাইক একজন খুবই শান্তশিষ্ট, আরেকজন হচ্ছে খুবই দুষ্ট আর কি। সো ব্যাপারটা এরকম, ম্যাটারের অ্যান্টি ম্যাটারের মধ্যে ব্যাপারটা এরকম, একজনের পজিটিভ চার্জ আরেকজনের নেগেটিভ চার্জ, বাকি সবকিছু এক, তাদের ম্যাস সেম, তাদের সাইজ অফ দ্য চার্জ সেটাও সেম। সো
একটা পজিট্রনের ডেফিনেটলি ম্যাস নাম্বার কত? ম্যাস নাম্বার বা নিউক্লিয়ন নাম্বার হচ্ছে 0, আর তার প্রোটন নাম্বার হচ্ছে +1। ঠিক আছে, প্রোটন নাম্বার +1। প্রোটন নাম্বার কেন +1? কারণ হচ্ছে we compare the charge of an electron with the charge of a proton, আর যখন এটা কম্পেয়ার করতেছে তখন আমরা জানি যে এলিমেন্টারি চার্জ, একটা প্রোটনের চার্জ একটা ইলেকট্রনের চার্জ সমান, জাস্ট হচ্ছে অপোজিট চার্জ আর কি। বাট ইন দিস কেস এই পজিট্রনের যে চার্জ, পজিট্রনের চার্জ কিন্তু পজিটিভ চার্জ, পজিটিভ ইলেকট্রনিক চার্জ আর কি যেটা। তো পজিটিভ চার্জ এর জন্য হচ্ছে এখানে +1 ইউজ করতেছি আমরা। সো উইচ ইজ ইকুয়াল টু দ্য চার্জ অফ আ প্রোটন। সো এখন দেখা কিন্তু ব্যালেন্স হয়ে গেল, প্রোটন একটা কমে গেছিল, সো পজিটিভ চার্জটা কমে গেছিল কিন্তু পজিট্রন রিলিজ করছে। সো পজিট্রন রিলিজ করলে সেটা কি করবে? ওই যে অ্যাটমের চার্জকে ব্যালেন্স করবে, টোটাল চার্জকে ব্যালেন্স করবে। হ্যাঁ, আর পজিট্রন ইজ অ্যান্টিম্যাটার। সো অ্যান্টিম্যাটার রিলিজ করলে কি হবে? ফাস্ট মুভিং অ্যান্টিম্যাটার, ভেরি ফাস্ট মুভিং পজিট্রন আর ভেরি ফাস্ট মুভিং অ্যান্টিম্যাটার, অ্যান্টিপার্টিকেল। সো অ্যান্টিম্যাটার যখন রিলিজ করবে তখন সাথে সাথে কি করবে? একটা ম্যাটারও রিলিজ করবে। ম্যাটার হচ্ছে নিউট্রিনো, জাস্ট নিউট্রিনো, একটা নিউট্রিনো রিলিজ করবে। আর একটা নিউট্রিনোর উপরে ক্যাপ দেওয়ার দরকার নেই, কারণ এটা অ্যান্টিম্যাটার না, নিউট্রিনো কিন্তু অ্যান্টিম্যাটার না। আর নিউট্রিনো ইজ লেপটন। হ্যাঁ, এটা তো মনে আছে তোমাদের, লেপটনস আর ফান্ডামেন্টাল পার্টিকলস which cannot be broken down into smaller particles, even smaller particles. হ্যাঁ, সো নিউট্রিনো, তারপর ইলেকট্রন, পজিট্রন, এগুলো সবই হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকলস which cannot be broken down. Those are all leptons. আর হ্যাড্রনস হচ্ছে প্রোটন, তারপর হচ্ছে নিউট্রন। বিকজ আমরা প্রোটন আর নিউট্রনকে যদি ব্রেক ডাউন করি তাহলে কি পাবো? ওখানে আরো স্মল পার্টিকেল পাবো, সেগুলো হচ্ছে কোয়ার্কস, আপ কোয়ার্ক এন্ড ডাউন কোয়ার্ক। তারপর গ্যামা রে তো জানোই, গ্যামা রে খুব সিম্পল ডিসকাশন এখানে। Gamma ray is a very high energy electromagnetic radiation. এটার আয়নাইজেশন হচ্ছে লিস্ট আয়নাইজেশন। এখানে আবার আয়নাইজেশন নিয়ে আমি অত ডিসকাস করি নাই। এখানে আয়নাইজিং পাওয়ার, তারপর হচ্ছে পেনিট্রেশন, এটা ডিসকাস করলাম না। যেটার ম্যাস বেশি থাকবে, আলফা পার্টিকেলের ম্যাস বেশি, এটা পেনিট্রেশন কম হবে, খুব তাড়াতাড়ি কি হবে? এটা অ্যাবজর্বড হয়ে যাবে। এটার ম্যাস বেশি, সো এটা তো অতটা ফাস্ট হবে না। ঠিক আছে, ম্যাস বেশি থাকলে ওটার ফাস্ট স্পিড কম থাকবে, প্লাস এট দ্য সেম টাইম এটার চার্জও বেশি থাকবে। এটার ম্যাস বেশি, এটার চার্জও বেশি। এটার চার্জ হচ্ছে 2e, 2 এলিমেন্টারি চার্জ। সো 2 এলিমেন্টারি চার্জ থাকা মানে হচ্ছে ইন ইটস প্যাথ অফ মোশন, হ্যাঁ, ইন ইটস প্যাথ অফ মোশন কি হবে? ইট উইল ইন্টারঅ্যাক্ট উইথ মোর পার্টিকলস ইন দ্য সারাউন্ডিং। এটা চার্জ বেশি, সব বাকি পার্টিকেল গুলাকে সে কি করবে? এফেক্ট করবে। সো বাকি পার্টিকেল গুলোর সাথে কি হবে? এয়ারে এয়ার পার্টিকেল গুলোর সাথে কি হবে? এয়ার পার্টিকেল, গ্যাস পার্টিকেল, যেদিক দিয়ে সে মুভ করবে তার আশেপাশে সব পার্টিকেলকে সে কি করবে? এফেক্ট করবে, সামহাউ আয়োনাইজ করার চেষ্টা করবে। ঠিক আছে, আয়োনাইজেশন পাওয়ার বেশি, সো আয়োনাইজ করার চেষ্টা করবে, অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। সেটা করতে যে কি হবে? ইন্টারাকশন বেশি হবে, কলিশন বেশি হবে, যার জন্য এটা খুব কুইকলি এটা কি করবে? ইট উইল স্লো ডাউন। সো because of two reasons, it cannot penetrate deep into any matter. ওয়ান রিজন হচ্ছে এটা ম্যাস বেশি, আর একটা হচ্ছে এটা চার্জও বেশি। দুইটার জন্য এটা ইন্টারাকশন বেশি হবে, এট দ্য সেম টাইম এটা স্পিড এমনিতেই কম থাকবে বিকজ অফ ইটস ম্যাস। আচ্ছা, সো ইট ক্যান বি অ্যাবজর্বড বাই আ ফিউ সেন্টিমিটার অফ এয়ার। আর বেটা পার্টিকেল তো এটা আয়নাইজেশন পাওয়ার হচ্ছে ফেয়ার, নট অ্যাজ মাচ অ্যাজ আলফা পার্টিকেল বিকজ এটা চার্জ কম। অ্যাট দ্য সেম টাইম এটা চার্জ কম হওয়ার জন্য এটার ইন্টারাকশনও রিলেটিভলি কম হবে, অন্য পার্টিকেলের সাথে, সারাউন্ডিং এর সাথে ইন্টারাকশন কম হবে। সো ইট উইল গো ফার্দার, ইট উইল পেনিট্রেট ফার্দার ইনটু ম্যাটার। আর আরেকটা হচ্ছে এটা লাইট ওয়েট, দ্য ইলেকট্রন, সো এটার ম্যাস অনেক কম কম্পেয়ার টু আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল ইজ হিলিয়াম নিউক্লিয়াস, এটার ম্যাস অনেক বেশি। তো এটা হচ্ছে ইট ক্যান বি স্টপ বাই সেভারাল মিলিমিটার অফ অ্যালুমিনিয়াম। আর বেটা প্লাসের ব্যাপারটা দেখো, দ্য ফ্রি পজিট্রন কোলাইডস উইথ অ্যান ইলেকট্রন অ্যান্ড দ্য পেয়ার আর annihilated producing a high energy photon। ওই যেটা বললাম আর কি, যে একটা ম্যাটার, একটা অ্যান্টিম্যাটার একটা ম্যাটারের সাথে কোলাইড করবে, কোলাইড করে কি হবে? কলিশনের কি বলা যায়,
কনসিকুয়েন্স কলিশন এতই ফাস্ট কলিশন আর কি, যে কলিশনের কারণে দুইটাই কি হয়ে যায়, অ্যানাইলেটেড হয়ে যায়, প্রডিউসিং হাই এনার্জি ফোটন। ফোটন তো তোমরা জানো, ফোটন হচ্ছে লাইট পার্টিকেল। সো এটা নিয়ে, ফোটন নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট চ্যাপ্টার যেটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স, ওখানে ডিসকাস করব। আর গ্যামা রে সবচেয়ে বেশি স্পিড, কারণ ম্যাথ নাই, ম্যাথ অলমোস্ট জিরো। ম্যাথ নাই বলাটা আসলে ঠিক না, ম্যাথ আছে, যেখানে এনার্জি আছে সেখানে ম্যাথ আছে, সেটা একটু পরে আসবে আর যখন আমরা আইনস্টাইনের থিওরি ডিসকাস করব। সো বাট এটার ম্যাথ সবচেয়ে কম আর কি, বেসিক্যালি এখানে কোনো পার্টিকেল নাই, কোনো সাবস্টেন্সিয়াল পার্টিকেল নাই, সো এটার ম্যাথ সবচেয়ে কম। সো দ্যাট মিনস ইট উইল ট্রাভেল উইথ আ ভেরি হাই স্পিড ডেফিনেটলি। আরেকটা হচ্ছে, কারণ এটা জানো যে ম্যাথ ইজ দ্য রিজন অফ ইনার্শিয়া অর দ্য সোর্স অফ ইনার্শিয়া, ঠিক আছে? ম্যাথের জন্য ইনার্শিয়া, ম্যাথ ইজ দ্য সোর্স অফ ইনার্শিয়া। ইনার্শিয়া মানে কি? রিলাক্টেন্স টু চেঞ্জ দ্য স্টেট অফ মোশন। তো যেটার ম্যাথ বেশি থাকবে ওটাকে মুভ করাতে কষ্ট হবে, আবার যেটার ম্যাথ বেশি থাকবে, যেটা মুভিং অবজেক্টের ম্যাথ বেশি থাকে, তাহলে ওটাকে থামাতেও বেশি কষ্ট হবে, ঠিক আছে? সো ম্যাথ ইজ বেসিক্যালি, ম্যাথ opposes motion, something like that. Mass is the quantity that opposes the change in motion. So only partly stopped by several centimeter of lead. So lead তো জানো, lead হচ্ছে very high density metal, হ্যাঁ। ইনফ্যাক্ট এই যে অ্যালুমিনিয়াম, আমরা একটু আগে পড়ছি যে বেটা পার্টিকেলের জন্য অ্যালুমিনিয়াম আর গ্যামা রের জন্য হচ্ছে লেড। সো লেড আর অ্যালুমিনিয়ামের ডেন্সিটি ডিফারেন্স অনেক বেশি। অ্যালুমিনিয়াম খুবই লাইট ওয়েট মেটাল, এর ডেন্সিটি কম কম্পেয়ার টু লেড। লেড অনেক হেভি মেটাল আর কি, এটার ডেন্সিটি অনেক বেশি, লাইক কত 10 টাইমস, মোর দেন 10 টাইমস, 10 টাইমস এর মতো, হ্যাঁ। লেডের ডেন্সিটি অ্যালুমিনিয়াম থেকে প্রায় 10 টাইমস এর মতো বেশি। তো বুঝতেই পারতেছো এটা পেনিট্রেশন অনেক বেশি থাকবে, অনেক বেশি দূর ট্রাভেল করবে এটা। ইভেন বোন ডেন্সিটি, হ্যাঁ, বোন তো আর লেডের মতো এত ডেন্স না, আমাদের বোন দিয়ে ইজিলি এটা পাস করে চলে যায়, সো এটা বোন ম্যারোকে ড্যামেজ করতে পারে, ঠিক আছে? সো এটা ক্যান্সার থেরাপি, ক্যান্সার রেডিওথেরাপিতে ইউজ হয়, স্মল এক্সপোজার, শর্ট, ভেরি শর্ট অ্যান্ড স্মল এক্সপোজার অফ গ্যামা রে। আমার ক্লাস স্টার্ট হচ্ছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আচ্ছা। তো গ্যামা রে, গ্যামারের আয়নাইজেশন পাওয়ার খুবই কম, খুবই কম, কারণ হচ্ছে নাই বলা যাবে না, জিরো বলা যাবে না, বিকজ ইট ক্যারিজ এনার্জি, ইট ক্যারিজ আ লট অফ এনার্জি উইথ ইট। সো এনার্জি দিয়ে কিন্তু পোলারাইজ করা যায়, এনার্জি দিয়ে কিন্তু আয়নাইজ করা যায়, ঠিক আছে? কারণ হচ্ছে তুমি যখন কোন একটা ম্যাটার দিয়ে হাই এনার্জি রেডিয়েশন পাস করো, তখন কি হবে? দ্য ইলেকট্রনস, the orbiting electrons will absorb, the last orbital shell electrons will absorb the energy coming from the high energy radiation. So এই এনার্জি অ্যাবজর্ব করে কিন্তু সে কি করবে? দিস উইল ট্রাই টু এসকেপ ফ্রম দ্য অ্যাটম, রাইট? অ্যাটম থেকে এটা এসকেপ করার চেষ্টা করবে, অরবিটাল শেল, অরবিটাল প্যাথ থেকে এসকেপ করার চেষ্টা করবে। সো এনার্জি বেড়ে গেলে এটা এসকেপ করবে। সো এই জন্য, আর যখন ইলেকট্রন এসকেপ করলো তখন কিন্তু দ্য নাম্বার অফ চার্জেস আর আনব্যালেন্সড, তার মানে এটা কাইন্ড অফ আয়নাইজড হয়ে গেছে। সো এই জন্য এটাকে আয়নাইজেশন জিরো বলা যাবে না, দো এটার কোনো ম্যাস নাই, ওইরকম কোনো ম্যাস নাই, তারপর এটার কোনো সাবস্টেন্সিয়াল চার্জ নাই, প্রোটন বা ইলেকট্রন কোনোটাই নাই, but still it has ionization power because of its energy, high energy. আর আরেকটা ব্যাপার হচ্ছে gamma ray, এই যে এখানে লিখে দিছে, gamma ray is usually emitted in conjunction with another event such as the emission of an alpha particle. So beta particle আর alpha particle যখন emit করে, তখন at the same time gamma ray ও কিছুটা emit করে, ঠিক আছে? So gamma decay or gamma ray radiation happens along with alpha radiation and beta radiation as well. সো ওই দুইটার সাথেই কিন্তু গ্যামা রেডিয়েশন হয়, গ্যামা রেডিয়েশন আলাদা করে হয় না নর্মালি আর কি, নর্মালি আলাদা করে হয় না। স্পেশাল কেসে মানে যদি এটা সিনথেসিস করা যায়, এটা ল্যাবে যদি এরকম গ্যামা রে প্রডিউস করা যায়, সেটা আলাদা বিষয়। নর্মালি হচ্ছে এটা ইটস এমিটেড অ্যালং উইথ আদার রেডিয়েশনস অ্যাজ আ ফর্ম অফ এনার্জি। তারপর ডিফ্লেকশন অফ রেডিয়েশন ইলেকট্রিক ফিল্ড, এটা নিয়ে বোধহয় এর আগেও কিছুটা ডিসকাশন হয়েছে। ইলেকট্রিক ফিল্ডে কুলম্বস ল বা এখানে বোধহয় কিছু চার্জ পার্টিকেলে ডিসকাস করছে। তো ইলেকট্রিক ফিল্ডে ডেফিনেটলি কি হবে, আলফা এন্ড বেটা পার্টিকেল কি করবে? ডিফ্লেক্ট করবে, বিকজ আলফা এন্ড বেটা বোথ আর চার্জ পার্টিকেল।
সো চার্জ পার্টিকেল কি করবে, ডিফ্লেক্ট করবে, ইলেকট্রিক ফিল্ডে এন্টার করার সাথে সাথে সে ডিফ্লেক্ট করবে আইদার টু দ্য পজিটিভ, টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল অর নেগেটিভ টার্মিনাল বেসড অন ইটস চার্জেস। আর গ্যামা রে ডিফ্লেক্ট করবে না, বিকজ গ্যামা রে ডাজন্ট হ্যাভ এনি চার্জ, গ্যামা রে কোনো চার্জ নাই। নিউট্রিনো, আচ্ছা আমি নামাজটা পড়ে আসি, একটু ওয়েট করো। আচ্ছা নিউট্রিনো, দেখো এখানে দুইটা স্পেকট্রা দেখাচ্ছে, এনার্জি স্পেকট্রা অফ আলফা রেডিয়েশন এন্ড বেটা রেডিয়েশন, বেটা এমিশন। হ্যাঁ, এনার্জি স্পেকট্রা হচ্ছে বেসিক্যালি এই যে রিলেটিভ ইন্টেন্সিটি, এনার্জির ইন্টেন্সিটিটা কেমন দেখো। It is clear from the alpha distribution that the energies within the nucleus are quantized in a similar way as their discrete energy levels in the outer atom. যাই হোক, এটা এই স্পেকট্রা নিয়ে আমরা নেক্সট চ্যাপ্টারে ডিসকাস করবো, এটাতে যাচ্ছি না। জাস্ট একটা জিনিস খেয়াল করো যে the energies are quantized, তার মানে হচ্ছে পালসেস অফ এনার্জি, এনার্জি গুলা কন্টিনিউয়াস না, এনার্জি হচ্ছে কোয়ান্টাইজ। ধরো এখানে একটা এনার্জি পাচ্ছি, এখানে আবার একটা ইন্টেন্সিটি, দুইটা ইন্টেন্সিটি একদম সেপারেট, তারপর হচ্ছে একদম আইসোলেটেড বা সেপারেট ইন্টেন্সিটি পাচ্ছি আমরা। হ্যাঁ, মানে লাইক আলফা রেডিয়েশনে যে এনার্জিটা রিলিজ হয় সেই এনার্জিটা হচ্ছে কোয়ান্টাইজ বা প্যাকেট আকারে, হ্যাঁ প্যাকেট হিসেবে আসে আর কি। the energy in alpha radiation is released as packets of energy. So a packet of energy is also called quantized energy. So কেন আসে, কারণ হচ্ছে ওই একটা করে আলফা পার্টিকেল এমিট হচ্ছে আর একটা করে এনার্জি পাচ্ছি আমরা। সোজা কথা, এইভাবে ধরো যে একটা রেডিয়েশনে একটা আলফা পার্টিকেল এমিট হচ্ছে, সো এখানে একটা এনার্জি পাচ্ছি। যদি দুইটা আলফা পার্টিকেল রিলিজ হয় তাহলে দুইটা এনার্জি পাবো, বাট এনার্জি গুলো কেমন, এই যে এরকম প্যাকেটের কথা বলতেছি, একটা প্যাকেট, দুইটা প্যাকেট, তিনটা প্যাকেট, এরকম এনার্জি প্যাকেট পাচ্ছে। ঠিক আছে, ইটস নট কন্টিনিউয়াস প্রসেস, ছোট ছোট কতগুলো প্যাকেট পাচ্ছি আমরা। বাট যদি বেটা রেডিয়েশনের দিকে তাকাও, বেটা রেডিয়েশন কিন্তু এরকম না। মানে যখন বেটা এনার্জি, বেটা পার্টিকেল ডিকে হচ্ছে বা বেটা রেডিয়েশন হচ্ছে, তখন তো একটা বেটা পার্টিকেলের জন্য একটা এনার্জি পাওয়ার কথা, দুইটা বেটা পার্টিকেলের জন্য দুইটা এনার্জি পাওয়ার কথা, এরকম ছোট ছোট কতগুলো প্যাকেট থাকার কথা। কিন্তু এখানে দেখো প্যাকেট নাই, এখানে এনার্জিটা কেমন এনার্জি হচ্ছে বা ইন্টেন্সিটি কেমন দেখো, ইটস লাইক আ কন্টিনিউয়াস প্রসেস, একটা 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 কার্ভের মতো, স্মুথ কার্ভের মতো না। সো এটা কেমন, এই কন্টিনিউয়াস এনার্জি কোত্থেকে আসতেছে, কারণ যখন বেটা রেডিয়েশন হয় তখন কিন্তু শুধুমাত্র বেটা পার্টিকেল এমিট হয় না, বেটা পার্টিকেল রিলিজ হয় না, এটার সাথে কি রিলিজ হয়, এটার সাথে কিন্তু নিউট্রিনো রিলিজ হয় আর অ্যান্টি নিউট্রিনো রিলিজ হয় না। তার মানে হচ্ছে শুধুমাত্র বেটা পার্টিকেল কিন্তু এনার্জি ক্যারি করতেছে না, এখানে সাথে কি আছে, আরো ছোট ছোট কিছু পার্টিকেল আছে which are called electron neutrinos or electron antineutrinos. So that's why এখানে প্যাকেট অনেকগুলা। ঠিক আছে, এখানে বেটা পার্টিকেলের প্যাকেটও আছে, আবার নিউট্রিনোর এনার্জি প্যাকেটও আছে। তো প্যাকেট অনেকগুলো এবং মোর ফ্রিকুয়েন্ট প্যাকেটস, হ্যাঁ, যার জন্য এটা একটা কি ফর্ম করতেছে, একটা কার্ভের মতো ফর্ম করতেছে, একটা কার্ভ ফর্ম করতেছে, একটা কন্টিনিউয়াস কার্ভ ফর্ম করতেছে, যেখানে আমরা কন্টিনিউয়াসলি এনার্জি সাপ্লাই পাচ্ছি। আর এখানে কি পাচ্ছি, এখানে আমরা প্যাকেটস অফ এনার্জি সাপ্লাই পাচ্ছি। আলফাতে প্যাকেটস অফ এনার্জি আর বেটাতে হচ্ছে কন্টিনিউয়াস এনার্জি সাপ্লাই। কেন সেটা, কারণ হচ্ছে বিকজ অফ মোর ফ্রিকুয়েন্ট এমিশন অফ পার্টিকলস লাইক ইলেকট্রন নিউট্রিনোস এন্ড ইলেকট্রন অ্যান্টিনিউট্রিনোস। তো সবগুলো কি করতেছে, সবগুলো কিন্তু এনার্জি ক্যারি করতেছে। তো যার জন্য উই গেট a continuous energy supply in beta radiation. এই রিলেটেড কোয়েশ্চেন খুব একটা আসে না, একটা দুইটা ছোট কোয়েশ্চেন থাকতে পারে, 1 মার্কের কোয়েশ্চেন থাকে যে বেটা পার্টিকেলে কন্টিনিউয়াস এনার্জি সাপ্লাই কেন আসে। হ্যাঁ, শর্ট পালস না, কন্টিনিউয়াস এনার্জি সাপ্লাই কেন হয়, বিকজ ইলেকট্রন নিউট্রিনো or antineutrinos are also emitted. Leptons, hadrons and quarks. তো leptons এখানে তো আছেই, দেখো fundamental particles with no further structure, they're classed at leptons, meaning light ones. Protons, neutrons and their antiparticles are known as
hadrons or heavy ones, they are not fundamental and do have an internal structure, like they're made of quarks, up quark and down quark. মনে আছে তোমাদের? There are many different types of hadrons, each type made up of different combinations of 2 or 3 smaller particles, which are called quarks. And there are 6 types of flavors of quarks, each with different properties such as upness, downness, or strangeness. 6 types or 6 flavor, আমরা কোয়ার্কের জন্য এই টার্মটা ইউজ করি, ফ্লেভার বলি। হ্যাঁ, টাইপকে আমরা এখানে ফ্লেভার বলি কোয়ার্কের জন্য। Each flavor has a particle and an antiparticle. This force concentrates mainly on the quarks, which make up protons and neutrons and their antiparticles. And they are up and down quarks. So এখানে আবার কোয়ার্ক নিয়ে একটা টেবল আছে, দেখো, আপ ডাউন, অ্যান্টি আপ, অ্যান্টি ডাউন, তারপর হচ্ছে স্ট্রেঞ্জ কোয়ার্ক আর হচ্ছে অ্যান্টি স্ট্রেঞ্জ কোয়ার্ক। সো যখনই তুমি অ্যান্টি পার্টিকেলের কথা বলবা তখন কি করতে হবে? জাস্ট সিম্বলের উপরে একটা ক্যাপের মতো বসে যাবে, তাহলে অ্যান্টি পার্টিকেল হয়ে গেল। সেটা অ্যান্টি স্ট্রেঞ্জ হোক, অ্যান্টি ডাউন হোক, অ্যান্টি আপ হোক, ইটস দ্য সেম। এখানে স্ট্রেঞ্জ কোয়ার্ক নিয়ে কিছু ডিসকাশন আছে, পড়তে পারো। আমি এটা ক্লাসরুমে দিয়ে দিব এটা। আর যারা আগে আমার কাছে এএস এ ক্লাস করছে তাদের কাছে তো বোধহয় নোট থাকার কথা। তো স্ট্রেঞ্জ কোয়ার্ক তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, এটা কোনো ডিসকাশন নাই তোমাদের বইয়ে, তারপরেও এটা চাইলে পড়তে পারো, হোয়াট ইজ স্ট্রেঞ্জ কোয়ার্ক। তারপর কোয়ার্ক স্ট্রাকচার, তারপর দেখো কোয়ার্কের বোধহয় চার্জও দিয়ে দিছে, দেখো এখানে কোয়ার্কের চার্জ গুলো দিয়ে দিছে, আপ ডাউন, অ্যান্টি আপ, অ্যান্টি ডাউন, স্ট্রেঞ্জ, অ্যান্টি স্ট্রেঞ্জ, এগুলো সবগুলো চার্জ দেওয়া আছে। আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3e, ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3e, আর অ্যান্টি আপ হচ্ছে, অ্যান্টি আপ কি হবে? সিম্পলি সেম চার্জ হবে বাট অপোজিট, আর কি, অপোজিট সাইন। সবগুলো চার্জ এখানে আছে, এবং এই চার্জ গুলো থেকে আমরা কিন্তু প্রোটনের চার্জ, হ্যাঁ, প্রোটনের চার্জ, যে আগে কিন্তু আমরা এলিমেন্টারি চার্জ বলতাম, কোনটা? এলিমেন্টারি চার্জ হচ্ছে ইলেকট্রন চার্জ, কিন্তু এখন দেখা গেল যে ইলেকট্রনের থেকেও ছোট চার্জ পসিবল। সেটা কি? সেটা হচ্ছে কোয়ার্কের চার্জ। দ্যাট ক্যান বি 1/3 অফ এলিমেন্টারি চার্জ অর 1/3 অফ ইলেকট্রন চার্জ। সো এখানে এই কোয়ার্ক স্ট্রাকচার থেকে আমরা এটা বের করতে পারি যে one proton is made of one up, and one down, or a neutron is made of one up, one down, one down. ঠিক আছে? সো এটা তো স্ট্রাকচার তোমাদের মনে আছে। তো এই যে আপ এবং ডাউন কোয়ার্কের চার্জ, এই চার্জ গুলোকে আমরা, হ্যাঁ, চার্জ সামেশন থেকেও আমরা দেখতে পারি যে প্রোটনের চার্জ কেন 1, প্রোটনের চার্জকে আমরা কি বলি? +1 বলি, সেটা কেন +1, আর নিউট্রনের চার্জ কেন 0, ঠিক আছে, সেটাও কিন্তু এখান থেকে বের করা যায়। দেখো, show that the charge on a neutron is 0, answer হচ্ছে a neutron has 2 down quarks, each with charge -1/3e and an up quark. So 1 up quark আর 2 down quark, তাহলে কি হবে? 1 up quark এর চার্জ হচ্ছে +2/3e, আর 2 down quark হচ্ছে -1/3e, -1/3e। এই দুইটা, এই সবগুলোকে যদি আমরা অ্যাড করে ফেলি, অ্যাড করলে কিন্তু 0ই আসে, অ্যান্সার 0 হবে। তারপর more on beta decays. Beta decay occurs when a neutron decays into a proton. So এগুলা তো পড়ছে, যাই হোক, আর কিছু যাচ্ছে না। The next page, maybe the last page. Subnuclear forces, হ্যাঁ, এই জিনিসটা রিসার্চ করতে ভুলে গেছি। স্ট্রং ইন্টারাকশন আর উইক ইন্টারাকশন। এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স নিয়ে আমাদের এই নিউক্লিয়ার ফিজিক্স যে চ্যাপ্টার A2 তে যেটা পড়বো আমরা, সেখানেও ডিসকাশন থাকবে। আর আরেকটা জিনিস, কিছু টপিক আছে, তোমরা তো জানো যে কিছু টপিক আছে যেগুলো AS এ ডিসকাশন হয়, আবার A2 তেও ডিসকাশন হয়, ঠিক আছে? লাইক হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ডিসকাশন AS এ আছে, A2 তেও আছে। তারপর তোমার এই যে ফার্স্ট দুইটা চ্যাপ্টার কি ছিল? ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, তারপর হচ্ছে মেজারিং টেকনিক, ঠিক আছে?
এগুলো কিন্তু এএসএও আছে, এটুতেও আছে। কারণ এটুতেও কিন্তু তোমাদের পেপার 5 আছে, ওখানে তোমার এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস যেগুলো, হ্যাঁ, অ্যানালাইসিস এন্ড হাইপোথিসিস এই রিলেটেড, হ্যাঁ, জিনিস এগুলো আছে। এগুলো ইনশাল্লাহ শুরু করতে হবে আমাদের। তো স্যার পেপার 5 এ মানে কেমনে করে ওটা ওটা তো এখনো ক্লাস হয়নি স্কুলে। হ্যাঁ, পেপার 5 নিয়ে ক্লাস হবে, আমিও ক্লাস শুরু করব দেখি। পেপার 5, ওটা স্যার কেমন? পেপার 5 কেমন? পেপার 5 খুব ডিফিকাল্ট কিছু না। পেপার 5 ইজ লাইক, কি বলা যায়, এটা হচ্ছে তোমার ধরো একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে বলবে। মানে তোমরা এটা ইটস লাইক অল্টারনেটিভ টু প্র্যাকটিক্যাল। যারা ওই এডেক্সেলে আছে তারা এটা ভালো বুঝবে আর কি, কারণ তাদের তো আসলে প্র্যাকটিক্যাল নাই, ডিরেক্টলি প্র্যাকটিক্যাল নাই ওদের। এস এটু দুইটাতেই অল্টারনেটিভ টু প্র্যাকটিক্যাল, যেটা ওই যে ইউনিট 3 আর ইউনিট 6 করা লাগে। তো ব্যাপারটা ওই রকম, এটা হচ্ছে অল্টারনেটিভ টু প্র্যাকটিক্যাল। এখানে তোমাকে ধরো একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে বলবে, কোন একটা পার্টিকুলার সিচুয়েশনের উপর তোমাকে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে বলবে। সেখানে তোমাকে ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, কন্ট্রোল ভ্যারিয়েবল নিতে হবে। মানে এক্সপেরিমেন্ট ডিজাইন করার জন্য যে স্টেপ গুলো লাগে আমাদের, ওটা তোমাকে ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে? মোর ডেসক্রিপটিভ আর কি। তো দেখো এটা মোর ডেসক্রিপটিভ। তারপর এখানে তোমার সিনথেসিস থাকে, এভালুয়েশন, সিনথেসিস থাকে। সিনথেসিস মানে হচ্ছে তোমাকে কোনো ডেটার উপর বেস করে তোমাকে একটা কি বলা যায়, একটা ডিফারেন্ট, মানে এটার ইউজেস কোথায় থাকতে পারে, এখানে কি চেঞ্জ আসতে পারে, এই রিলেটেড কিছু ইয়ে থাকবে আর কি, কোয়েশ্চেন থাকবে। একটা কোয়েশ্চেন থাকে হচ্ছে ডেটা রিলেটেড, ডেটা থাকে, ডেটা থেকে অ্যান্সার বের করা যায়। আর আরেকটা থাকে হচ্ছে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, যেখানে তোমাকে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে বলবে কোন একটা সিচুয়েশনের উপর। ধরো গ্র্যাভিটি, হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেন্থ মেজার করার জন্য একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করো। এক্সপেরিমেন্ট ডিজাইন করা মানে এক্সপেরিমেন্টের মধ্যে সবকিছু থাকবে, তুমি কি কি ভ্যারিয়েবল নিচ্ছ, তারপর হচ্ছে তোমার কি কি অ্যাপারেটাস ইউজ করতেছো, তারপর হচ্ছে স্যার ডেসক্রিপশন। ডিজাইন কেমনে করব মানে ওটা তো জানতে হবে। হ্যাঁ, ওইটা তো মানে ক্লাস, স্পেসিফিক থাকে মানে। হ্যাঁ, ওগুলা ক্লাস ইয়ে করলে ইনশাল্লাহ কিছু জিনিস ডিসকাস করলে এগুলা বুঝতে পারবা, এগুলা খুব কঠিন কিছু না। এবং এক্সপেরিমেন্ট গুলো সব হচ্ছে আচ্ছা। বই থেকেই, বুঝছো? তোমাদের টেক্সট বুকেই কিন্তু দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু না কিছু এক্সপেরিমেন্টের ডিসকাশন আছে, তাই না? দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারে জি টেক্সট স্যার। বুকে কিছু না কিছু এক্সপেরিমেন্ট ডিসকাশন আছে, ওই রিলেটেডই, এর বাইরে কিছু নাই। আচ্ছা আচ্ছা, তো তো মেজারিং টেকনিক, তারপর হচ্ছে তোমার এই যে নিউক্লিয়ার ফিজিক্স, যেটা নিউক্লিয়ার ফিজিক্সে আমরা রেডিও অ্যাক্টিভিটিতে যা পড়ে আসছি এএসএ, এইখানেও সেই ডিসকাশন থাকবে, প্লাস আরো অনেক কিছু অ্যাড হবে। তো এগুলো এএস এ টু দুইটাতেই ডিসকাশন হয় আর কি, বেশ কিছু টপিক এএস এ টু দুটাতেই করতে হয়। আচ্ছা, স্ট্রং ইন্টারাকশন আর হচ্ছে উইক ইন্টারাকশন। সো স্ট্রং ইন্টারাকশনকে আমরা কি বলি? স্ট্রং নিউক্লিয়ার ফোর্সও বলি, আবার উইক ইন্টারাকশনকে আমরা উইক নিউক্লিয়ার ফোর্স বলি। হোয়াট ইজ স্ট্রং ইন্টারাকশন আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স? ব্যাপারটা হচ্ছে যে একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, অনেকগুলো নিউট্রন থাকে, প্রোটন থাকে, প্রোটন নিউট্রন, প্রোটন নিউট্রন, হ্যাঁ, অনেকগুলো প্রোটন নিউট্রন থাকে। তো নিউট্রনের তো আর কোনো চার্জ নাই, বাট প্রোটনের চার্জ আছে, পজিটিভ চার্জ, এন্ড লাইক চার্জেস রিপেল। সো এতগুলো প্রোটন যে রিপেল করতেছে, দে রিপেল ইচ আদার, দে রিপেল ইচ আদার, বাই দ্য সেম টাইম দে স্টে টুগেদার। সেটা কিভাবে পসিবল? ঠিক আছে। সো এই এবং এটার রিপালসিভ যে ফোর্স, নিউট্রন গুলো, এই প্রোটন গুলো এত কাছাকাছি থাকে, নিউক্লিয়াসের মধ্যে এত ক্লোজ থাকে, তার মানে হিউজ রিপালসিভ ফোর্স থাকে। ইনফ্যাক্ট রিপালসিভ ফোর্সের ভ্যালুটা আমার এক্সাক্ট মনে নাই, খুব বড় একটা ভ্যালু আছে ওদের, মানে ওই স্মল একটা নিউক্লিয়াসের জন্য ওই ভ্যালুটা অনেক বড়, দে আর রিপালসিভ ফোর্স। সো এখন তাহলে এদেরকে সবগুলাকে যদি একসাথে রাখতে হয়, তাহলে এর থেকে একটা বড় ফোর্স লাগবে, তাই না? এই রিপালসিভ ফোর্সকে ওভারকাম করে এই নিউট্রন এবং প্রোটন গুলোকে একসাথে রাখার জন্য, নিউক্লিয়াসে একসাথে বাউন্ড করে রাখার জন্য কি লাগবে? একটা বড় ফোর্স দরকার, বিগার ফোর্স দরকার। হ্যাঁ, ওই দ্যাট বিগার ফোর্স ইজ কল্ড স্ট্রং nuclear force or strong interaction that holds the nucleus together against the massive electromagnetic repulsion between the protons. It originates from the forces between quarks. আচ্ছা, আর উইক ইন্টারাকশন হচ্ছে ওই যে আপ কোয়ার্ক কি হয়, আপ কোয়ার্ক কিন্তু ডাউন কোয়ার্কে চেঞ্জ হতে পারে। কখন সেটা হতে পারে দেখো, ও এটা তো ডিসকাস করতে ভুলে গেলাম।
যে বেটা প্লাস আর বেটা মাইনাস ডিকেতে ওখানে কিন্তু প্রোটন নিউট্রনে চেঞ্জ হয়, তারপর নিউট্রন প্রোটনে চেঞ্জ হয়। তো প্রোটন নিউট্রনে চেঞ্জ হওয়া, নিউট্রন প্রোটনে চেঞ্জ হলে কি অ্যাকচুয়ালি চেঞ্জটা কোথায় হয়? লাইক একটা প্রোটন হচ্ছে, একটা প্রোটন চেঞ্জ হয়ে একটা নিউট্রন হচ্ছে ইন বেটা প্লাস ডিকে। হ্যাঁ, সো একটা প্রোটন মানে কি? একটা প্রোটন মানে হচ্ছে 2 আপ 1 ডাউন, 2 আপ 1 ডাউন। সো এখান থেকে চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে? 1 আপ 2 ডাউন। তো বেসিক্যালি কি হচ্ছে, একটা আপ কোয়ার্ক, প্রোটনের একটা আপ কোয়ার্ক চেঞ্জ হয়ে একটা ডাউন কোয়ার্ক হয়ে যাচ্ছে, জাস্ট একটা ডাউন কোয়ার্ক বেড়ে যাচ্ছে, একটা আপ কোয়ার্ক চেঞ্জ হয়ে একটা ডাউন কোয়ার্ক হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি ইউ ক্যান সে দ্যাট quark changes flavor, up quark changes its flavor to down quark। এখানে দুইটা আপ কোয়ার্ক ছিল, সেখান থেকে একটা আপ কোয়ার্ক চেঞ্জ হয়ে ডাউন কোয়ার্ক হয়ে গেছে, তাহলে ডাউন কোয়ার্ক একটা বেড়ে গেল, ডাউন কোয়ার্ক দুইটা হয়ে গেল, আর আপ কোয়ার্ক কি হয়ে গেল? একটা হয়ে গেল। সো বেসিক্যালি একটা কোয়ার্ক চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়ান আপ কোয়ার্ক চেঞ্জেস or transforms into a down quark, ঠিক আছে? সো যে কোনো চেঞ্জের জন্য কি দরকার এটা তো জানো, যে কোনো চেঞ্জের জন্য it requires a force, right? Any change requires a force. So this change in quark, this change in the flavor of quark also requires a force, and that force is called weak nuclear force, the weak interaction or weak nuclear force. So এই আর কি, এই হচ্ছে নিউক্লিয়ার স্ট্রং ইন্টারাকশন, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক ইন্টারাকশন, উইক নিউক্লিয়ার ফোর্স। এইটাই ছিল ডিসকাশন। আর ম্যাস এনার্জি রিলেটেড ডিসকাশন ইনশাল্লাহ আমরা এই নিউক্লিয়ার ফিজিক্সেই করব। এখানে ম্যাস এনার্জি ডিসকাশনটা হচ্ছে ওই যে আইনস্টাইনের যে থিওরি, আইনস্টাইন থিওরি হচ্ছে E is equal to mc স্কোয়ার, না? এই রিলেটেড ডিসকাশন হবে, খুবই ইন্টারেস্টিং ডিসকাশন ইনশাল্লাহ। তাহলে আজকে আর ইয়ে করতেছি না, কারণ আজকে অলরেডি টাইম চলে গেছে। তার থেকে বরং তোমরা এটাই রিভাইজ করো, আর এখানে কিছু কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো ট্রাই করতে পারো, আমি এটা আপলোড করে দিব ক্লাসরুমে, ঠিক আছে? আর ফ্রাইডেতে ইনশাল্লাহ ঠিক 11টা, হ্যাঁ হ্যাঁ বলো। ফ্রাইডেতে ঠিক 11টাতে ক্লাস হবে, কারণ ফ্রাইডেতে একটু লম্বা ডিসকাশন দরকার আছে এই চ্যাপ্টারে। সো 11টাতেই শুরু হবে ইনশাল্লাহ। স্যার আজকে এসএ ক্লাস কয়টা নেবেন? এই তো 5:45। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু ভিডিওগুলো পাঠিয়ে দিয়েন। আল্লাহ হাফেজ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ভিডিও পাঠাবো। আমি তোমার ইমেল অ্যাড্রেস ইনক্লুড করবো আর কি।